আজকের ক্লাসে আমরা ভিটামিন বি1 और থায়ামিন নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইওর এডুকেটর অফ দিস চ্যানেল। আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের ওপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করব। প্রথমেই আমরা হোয়াট ইজ ভিটামিন বি1 সেটা জেনে নেব। বলছে ভিটামিন বি1 is a water soluble vitamin found naturally in some foods। মানে ভিটামিন বি1 কি হয়ে থাকে, একটা ওয়াটার সলিউবল ভিটামিন হয়ে থাকে যেটা ন্যাচারালি কিছু ফুডের মধ্যে পাওয়া যায়। অ্যাডেড টু ফুডস অ্যান্ড সোল্ড অ্যাজ আ সাপ্লিমেন্ট, এবং অনেক সময় আমরা এই ভিটামিন বি1কে অ্যাড করে থাকি কোনো ফুডের মধ্যে ফর্টিফিকেশনের জন্য বা সেই ফুডটা নিউট্রিয়েন্ট ভ্যালুকে ইনক্রিজ করার জন্য, এছাড়া অ্যাজ আ সাপ্লিমেন্ট হিসেবে প্রোভাইড করা হয়ে থাকে। ইট প্লেস মেনি ভাইটাল রোলস ইন আওয়ার বডি। এটা আমাদের বডিতে অনেক ইম্পর্টেন্ট বা অনেক ভাইটাল রোলস প্লে করে থাকে। Although it is stored in liver but only in small amounts। আমরা জানি ওয়াটার সলিউবল ভাইটামিনস যারা হয় তারা জেনারেলি আমাদের বডিতে স্টোর হয় না, কিন্তু ভিটামিন বি1 অল্প মাত্রায় আমাদের লিভারে স্টোর হয়। কিন্তু আমাদের বডিতে যেহেতু লিভারে অল্প মাত্রায় স্টোর হচ্ছে এবং এটা ওয়াটার সলিউবল ইন নেচার, এছাড়াও আমাদের বডি নিজে থেকে এটাকে প্রডিউস করতে পারছে না, যার কারণের জন্য আমাদের কিন্তু ডায়েটের থ্রু দিয়ে ইনটেক করতেই হবে ডেলি, আদারওয়াইজ কি হবে, ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যাবে। কেমিক্যাল নেম অফ দিস ভিটামিন, এই ভিটামিনের কেমিক্যাল নেম কি, থায়ামিন বা থিয়ামিন। এখন আমরা ফুড সোর্সেস অফ থিয়ামিন অর ভিটামিন বি1 সম্পর্কে আলোচনা করব। বলেছে রিচ সোর্সেস, unpolished rice, wheat germ, dyed yeast and yeast extract। তাহলে এই সমস্ত ফুড প্রোডাক্টের মধ্যে খুবই রিচ অ্যামাউন্টে ভিটামিন বি1 পাওয়া যায়। আমরা অলওয়েজ আনপলিশড রাইসকে ইউজ করব, কারণ সেখানে হোল ব্র্যান্ডটা প্রেজেন্ট থাকছে। আর পলিশডে কি হয়, সেই ফাইবার বা ব্র্যান্ডটা বাদ দিয়ে দেওয়ার জন্য বা রিমুভ করে দেওয়ার জন্য ভিটামিন বি1 এর মাত্রা অনেকটাই কমে যায়। নেক্সট গুড সোর্সেস, তার মধ্যে রয়েছে হোল সিরিয়ালস, whole wheat, millet, raw and hand pounded parboiled rice, pulses, soybean, dried beans, oil seeds and nuts, etc. And fair sources এর মধ্যে রয়েছে meat, fish, eggs, milk, vegetables and fruits. Next বলেছে the functions of vitamin B1 or thiamine। প্রথমেই বলেছে acts as a coenzyme। বলছে the major role of thiamine is as a coenzyme, that is TPP, thiamine pyrophosphate, which is very essential for further chemical reactions into our body। মানে যেটা ভীষণই এসেনশিয়াল হয়ে থাকে আমাদের অন্যান্য কেমিক্যাল যে রিয়াকশন হচ্ছে বডির মধ্যে সেগুলোতে সাহায্য করছে অথবা সেগুলোকে ফ্যাসিলিটেট করছে। তাহলে প্রথমেই আমরা জেনে নেব কোএনজাইম কাকে বলে। জেনে রাখো কোএনজাইম হচ্ছে কিছু অর্গানিক ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলোর কাজই হচ্ছে এনজাইমকে হেল্প করা, বা এই যে লটস অফ এনজাইমেটিক অ্যাক্টিভিটি হয়ে থাকে আমাদের বডিতে, তাদের যে প্রপার অ্যাক্টিভিটি যাতে কমপ্লিট হয়, তাদের ক্যাটালাইজেশন যাতে সঠিকভাবে হয়, তাতে হেল্প করা। তাহলে ভিটামিন বি1 কি করে, কোএনজাইম হিসেবে কাজ করে, মানে এনজাইমের যে লটস অফ অ্যাক্টিভিটি তাতে সাহায্য করছে। নেক্সট ফাংশন বলেছে কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট মেটাবলিজম। বলছে যে এটা কি করে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের মেটাবলিজমে সাহায্য করে। মেটাবলিজম মানে কি, যে কিছু কেমিক্যাল রিয়াকশন যার সাহায্যে আমাদের বডিতে মেনলি এনার্জি প্রডিউস হয়ে থাকে, এছাড়া অনেক নতুন নতুন সাবস্টেন্সেস বা কম্পাউন্ডও তৈরি হয়ে থাকে। তো এখানে কি বলেছে যে টিপিপি ইজ রিকোয়ার্ড ডিউরিং গ্লাইকোলাইসিস ফর কনভার্সন অফ দ্য গ্লুকোজ ইনটু পাইরুভেট। আমরা জানলাম যে টিপিপি হচ্ছে কি ভিটামিন বি1 এরই কোএনজাইম ফর্ম। তাহলে সেইটা কিসের ক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়ছে, যখন গ্লাইকোলাইসিস হচ্ছে আমাদের বডিতে। আমরা জানি প্রত্যেকটা লিভিং অর্গানিজমের বডিতে গ্লাইকোলাইসিস হয়ে থাকে, যেটা আমাদের বডিতে গ্লুকোজ এবং আলটিমেটলি মানে গ্লুকোজ থেকে ভেঙে
সেটাকে পাইরুভেট এবং এনার্জিতে কনভার্ট করে। ঠিক অন্যদিকে কি বলছে, অ্যান্ড ইট ইজ অলসো ইনভলভড ইন দ্য ডিকার্বক্সিলেশন অফ দ্য ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড ফ্যাটি অ্যাসিড মেটাবলিক পাথওয়েজ টু জেনারেট এনার্জি। মানে শুধুমাত্র গ্লুকোজ থেকে এনার্জি তৈরি করছে না, অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের যে সমস্ত মেটাবলিক রিয়াকশনস বা পাথওয়েজ রয়েছে সেগুলোর মধ্যেও সে ইনভলভ হচ্ছে, হয়ে সেখান থেকে এনার্জি জেনারেশনে সাহায্য করছে। নেক্সট ফাংশন বলেছে নার্ভ কন্ডাকশন। Thiamine is involved in the transmission of the high frequency impulses across nerve synapses. আমরা জেনে থাকি যে নিউরনস থেকে একটা নিউরনসের মধ্যে যে প্রপার নার্ভ বা এর কন্ডাকশন হচ্ছে, মানে ইনফরমেশন যে পাস হচ্ছে, তাতে কে হেল্প করে থাকে না এই ভিটামিন B1 বা থায়ামিন। এছাড়াও আর কি করছে, ইট অলসো হেল্পস টু প্রডিউস নিউরোট্রান্সমিটার। এটা নিউরোট্রান্সমিটারের ফরমেশনেও হেল্প করে থাকে। মাসেল ফাংশন। Thiamine support proper muscle contraction including the heart muscle. আমরা হার্ট মাসেলকে বলে থাকি কি কার্ডিয়াক মাসেল। তাহলে কার্ডিয়াক মাসেল বা এই সমস্ত মাসেল যাদের কন্টিনিউয়াসলি পারফর্ম করতে হচ্ছে, যে সমস্ত ইনভলেন্টারি মাসেলসগুলো রয়েছে, তাদের ফাংশনকে সাপোর্ট কে করে থাকে, থিয়ামিন অথবা ভিটামিন B1। নেক্সট, ব্রেন হেলথ। থিয়ামিন কন্ট্রিবিউটস টু কগনিটিভ ফাংশন। যত সমস্ত কগনিটিভ ফাংশন মানে ব্রেনের সাহায্যে যে সমস্ত ফাংশন হয়ে থাকে ডেলি লাইফে, সেগুলো করতে কে সাহায্য করে থাকে, ভিটামিন B1, অ্যান্ড মে হেল্প প্রিভেন্ট নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্স। এবং এটা আর কি করতে সাহায্য করে, শুধু ব্রেনের হেলথকেই ভালো রাখছে না, যে কোনো রকম নিউরোলজিক্যাল ডিসঅর্ডার্সকেও প্রিভেন্ট করতে সাহায্য করছে। নেক্সট, হেল্পস ইন দ্য ফর্মেশন অফ জেনেটিক মেটেরিয়াল। ভিটামিন B1 বা থায়ামিন জেনেটিক মেটেরিয়ালের ফর্মেশনে হেল্প করছে, লাইক DNA, RNA। ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্স অর সিমটমস অফ থায়ামিন। এখন আমরা থায়ামিন বা ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সির ফলে বা অভাবের ফলে যে সমস্ত রোগ বা নানা রকম লক্ষণ লক্ষ্য করা যায় সেগুলো আমরা জেনে নেব যে কী কী দেখা যায়। তো প্রথমে আমরা দেখে নিই কি বলেছে, যে বলছে আ thiamine deficiency means when our body does not have enough thiamine content। মানে বলছে যে থিয়ামিনের ডেফিসিয়েন্সি হচ্ছে এমন একটা অবস্থা বা এমন একটা কন্ডিশন তৈরি করছে আমাদের বডিতে, যখন কি হচ্ছে আমাদের বডিতে সঠিক অ্যামাউন্টে থিয়ামিন থাকছে না। কনসিস্টেন্টলি লো থিয়ামিন লেভেলস can negatively impact our heart, immune system and nervous system. তো আমরা দেখে নিয়েছি অলরেডি যে ভিটামিন B1 অনেক রকম ভাইটাল ফাংশনস প্লে করে থাকে আমাদের বডিতে, এবং সেই ফাংশনগুলো তখনই সম্ভব যদি আমরা সঠিকভাবে আমাদের ডায়েটে ভিটামিন B1 ডেলি ইনটেক করে থাকি। কিন্তু দিন বাই দিন বা প্রতিদিন আমাদের শরীরে যদি ভিটামিন B1 আমরা ইনটেক ঠিকঠাক করে না নিই বা সাপ্লিমেন্টের থ্রু দিয়ে নিচ্ছি না, যেই কারণের জন্য যে আমাদের যদি কোনো ডেফিসিয়েন্সি হয়ে থাকে, তাহলে অবশ্যই তার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। স্পেশালি কোথায়, আমাদের হার্টের ক্ষেত্রে। কারণ আমরা বললাম যে হার্টের যে মাসেল রয়েছে তাকে কন্টিনিউয়াসলি পারফর্ম করতে হেল্প কে করছিল ভিটামিন B1। তাহলে সেক্ষেত্রে একটা প্রবলেম লক্ষ্য করা যায়। আমাদের নার্ভাস সিস্টেম, এই যে নার্ভ কন্ডাকশন, ব্রেনের হেলথ, সেগুলোকে সমস্ত কিছু মেনটেন করতে সাহায্য করছিল ভিটামিন B1। তাহলে সেক্ষেত্রেও প্রবলেম হবে। এছাড়াও ইমিউন সিস্টেম, অল ওভার ইমিউন সিস্টেমকেও প্রোটেক্ট করছে কে, ভিটামিন B1, যার ডেফিসিয়েন্সিতে ইমিউন সিস্টেমেরও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ইমিউন সিস্টেমের ওপর। Symptoms also may start in acute condition and in severe cases deficiency disorders may occur. তাহলে জেনারেলি সিমটমস কখন দেখা যাবে, যখন অ্যাকিউট কন্ডিশনস থাকবে, আর সিভিয়ার কন্ডিশনে পৌঁছে গেলে তখন সেখানে পার্টিকুলারলি ডিসঅর্ডার লক্ষ্য করা যায়। এর আগের স্লাইডে আমরা দেখলাম যদি সিভিয়ার কন্ডিশন অ্যারাইজ হয় তখন থিয়ামিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার লক্ষ্য করা যায়। কিন্তু এটা সিভিয়ার কন্ডিশন কখন হচ্ছে, যে যখন অ্যাকিউট কন্ডিশনটা আনট্রিটেড অবস্থাতে থেকে যাচ্ছে, তখন সেক্ষেত্রে এরকম থিয়ামিনের ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার লক্ষ্য করা যাচ্ছে। তাহলে তার মধ্যে প্রথম ডিসঅর্ডারের নাম বলেছে কি, বেরিবেরি। এই বেরিবেরি তিনটে টাইপস লক্ষ্য করা যায়। প্রথমে বলেছে ড্রাই বেরিবেরি, বলছে ইট অ্যাফেক্টস দ্য নার্ভাস সিস্টেম। এটা আমাদের নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করছে, যার ফলে মাসেল উইকনেস হয়, টিংলিং অ্যান্ড
নার্ভ ড্যামেজ। তো স্পেশালি পেরিফেরাল নিউরোপ্যাথি মানে আমাদের হাত এবং পা মানে হ্যান্ড এবং ফিটে কাছাকাছি যে সমস্ত নার্ভ রয়েছে তাদের মধ্যে কিছু প্রবলেম লক্ষ্য করা যায়। কিরকম প্রবলেম? সেখানে অসারতা লক্ষ্য করা যায়, ঠিক আছে, এটা বার্নিং সেন্সেশন, টিংলিং সেন্সেশন এগুলো লক্ষ্য করা যায়। এছাড়াও ঝিমঝিমে ভাব, এই সমস্ত রকম লক্ষণ বা সাইন অ্যান্ড সিমটমস বা এই দুর্বলতা ও উইকনেস লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট, ওয়েট বেরি ইট অ্যাফেক্টস দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। এটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে অ্যাফেক্ট করে, যার ফলে হার্ট ফেলিওর হতে পারে। এছাড়াও হার্ট বিট অনেক র্যাপিড হয়ে যায়, যাকে আমরা ট্যাকিকার্ডিয়া বলে থাকি। শর্টনেস অফ দ্য ব্রেথ মানে খুব তাড়াতাড়ি শ্বাস প্রশ্বাস পড়তে থাকছে। অ্যান্ড সোয়েলিং, যেহেতু ওয়েট বলছে, ওয়েট বেরি মানে যেখানে ওয়াটার মানে লিকুইড যখন ডিপোজিট হচ্ছে আমাদের বডিতে, এবং এই লিকুইড যখন ডিপোজিট হয়ে যাচ্ছে বা অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে আমাদের বডিতে, সেই কন্ডিশনকে বলা হচ্ছে ইডিমা। নেক্সট, ইনফ্যান্টাইল বেরি কথা দিয়ে বোঝা যাচ্ছে এটা ইনফ্যান্টসদের এফেক্ট করছে। তো কখন ইনফ্যান্টসদেরকে এফেক্ট করছে? যখন সেই সমস্ত ইনফ্যান্টসের মা তাদের বডিতে ভিটামিন B1 বা থায়ামিনের ডেফিসিয়েন্সি রয়েছে, এবং সেই মা যখন ব্রেস্টফিড করাচ্ছে ইনফ্যান্টকে, তার বডিতে ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সি থাকলে কিছু এই বেরি সিমটমস লক্ষ্য করা যায়। যেরকম কি দেখা যাচ্ছে? রেস্টলেসনেস, ভমিটিং, হার্ট ফেলিওর এটসেট্রা। নেক্সট ডিসঅর্ডার বলেছে ওয়েরনিক কারসাকফ সিনড্রোম। ওয়েরনিক কারসাকফ সিনড্রোম কাদের ক্ষেত্রে মেনলি লক্ষ্য করা যায়? অ্যালকোহলিজম বা যারা ক্রনিক অ্যালকোহলিজমে তারা আক্রান্ত হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই ওয়েরনিক কারসাকফ সিনড্রোম লক্ষ্য করা যায়। প্রথমেই বলেছে ওয়েরনিক্স এনসেফেলোপ্যাথি, আ সিভিয়ার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার উইথ সিমটমস সাচ অ্যাজ কনফিউশন। মানে তুমি যখন তাকে কোনো কিছু বলছো বা কোনো ইনফরমেশন দিচ্ছ, সে সেটাকে সহজে ইন্টারপ্রিট করতে পারে না, মানে তার ব্রেন সঠিকভাবে পারফর্ম করছে না। নেক্সট, আই মুভমেন্ট প্রবলেম, তার আইকে মুভ করতে প্রবলেম হয়ে থাকে। অ্যান্ড ডিফিকাল্টি ইন ওয়াকিং, সে সঠিকভাবে হাঁটাচলাও করতে পারে না। নেক্সট, কারসাকফ সাইকোসিস, আ ক্রনিক কন্ডিশন ফলোয়িং ওয়েরনিক্স এনসেফেলোপ্যাথি। ওয়েরনিক্স এনসেফেলোপ্যাথি থেকে আরও ক্রনিক কন্ডিশনের দিকে এগিয়ে যায় কারসাকফ সাইকোসিস, যেখানে কি হয়? সিভিয়ার মেমরি লস, যেখানে মেমরি লস হতে থাকে, হ্যালুসিনেট করতে থাকে সেই ইন্ডিভিজুয়াল, অ্যান্ড কনফ্যাবুলেশন মানে ফ্যাব্রিকেটিং স্টোরি। সে যেহেতু হ্যালুসিনেট করছে মানে তার চোখের সামনে যেটা নেই, তাও সে সেটাকে ইমাজিন করে নিচ্ছে কোনো একটা কিছু, যে হ্যাঁ তার চোখের সামনে প্রেজেন্ট রয়েছে, যেটা রিয়ালিটিতে কখনোই সম্ভব নয়, এবং সে বানিয়ে বানিয়ে গল্প বলছে। তাহলে এই ধরনের সিমটমস লক্ষ্য করা যায়। নেক্সট ডিজিজের নাম বলেছে থিয়ামিন ডেফিসিয়েন্সি রিলেটেড ল্যাকটিক অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস মানে যেখানে অ্যাসিড তৈরি হচ্ছে, কি অ্যাসিড? ল্যাকটিক অ্যাসিড। তো কি বলছে? ইনঅ্যাডিকুয়েট থায়ামিন অ্যাফেক্টস কার্বোহাইড্রেট মেটাবলিজম। আমরা জানি যে থিয়ামিন কি করে থাকে? কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের মেটাবলিজমে সাহায্য করে থাকে, মেনলি কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটকে কি করে? স্পেশালি কার্বোহাইড্রেট তোকে যখন ডাইজেশনের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয়, তখন সেই গ্লুকোজকে পাইরুভেটে এবং এনার্জিতে কনভার্ট করে থাকে কে? থিয়ামিন বা ভিটামিন B1। তো এটারই যখন ডেফিসিয়েন্সি হচ্ছে, তার মানে সঠিক পরিমাণে পাইরুভেট বা এনার্জি তৈরি হচ্ছে না, সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে, যেটা পরবর্তীকালে কি করে থাকে? মেটাবলিক ইমব্যালেন্সেস ক্রিয়েট করে থাকে। নেক্সট রয়েছে কিছু আদার সাইন অ্যান্ড সিমটমস যেটা আমরা লক্ষ্য করতে পারি ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সিতে। প্রথমেই বলছে ব্লাড ভিশন, ভিশনের ক্ষেত্রে একটা প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট, কনফিউশন মানে যে কোনো, যেটা আগেই বললাম যে এই টাইমে যেহেতু আমাদের ব্রেন হেলথকে এফেক্ট করে দিচ্ছে ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সির ফলে, তো সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে বা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বাইরে বা তার সারাউন্ডিংয়ে কি চলছে সেখান থেকে কোনো ইনফরমেশন নিয়ে সেটাকে সহজে ইন্টারপ্রিট করা প্রবলেম হয়। ডেলিরিয়ামও সেম থিং, যে কোনো সারাউন্ডিংয়ে তার চারপাশে যেটা চলছে সেখান থেকে কোনো ইনফরমেশন নেওয়া বা সেটা সম্পর্কে অ্যাওয়্যার হওয়া, এগুলোতে তাদের খুব ডিলে হয়, প্রবলেম হয়ে থাকে। নেক্সট, ফ্যাটিক, যেহেতু এনার্জি প্রোডাকশন হচ্ছে না, তাহলে একটা ফ্যাটিক উইকনেস লক্ষ্য করা যাচ্ছে। হ্যালুসিনেট করতে থাকছে, যেটা রিয়েলিটিতে ঘটছে না, তাও সেটা তারা ইমাজিন করে ফেলছে। ইরিটেবিলিটি, একটা খিটখিটে
খিটখিটে ভাব, খিটখিটে মেজাজ লক্ষ্য করা যাচ্ছে, কারণ সঠিকভাবে নিউরোট্রান্সমিটার লাইক সেরোটোনিন এটা রিলিজ হচ্ছে না, নরএপিনেফ্রিন রিলিজ হচ্ছে না, যারা আমাদের স্ট্রেসকে রিলিজ করছে। তো তার কারণে একটা খিটখিটে মেজাজ লক্ষ্য করা যায়। লস অফ অ্যাপেটাইট, যেহেতু সঠিকভাবে মেটাবলিজম হচ্ছে না, তাহলে কি হচ্ছে, অ্যাপেটাইট বা যে খিদে সেটা অনেকটাই মাত্রা তার কমে যাচ্ছে। মেন্টাল ইম্পেয়ারমেন্ট, কারণ মেন্টাল হেলথ সঠিকভাবে বজায় থাকছিল ভিটামিন B1-এর উপস্থিতিতে, তার ডেফিসিয়েন্সিতে মেন্টাল ইম্পেয়ারমেন্ট। নজিয়া, ভমিটিং, টিংলিং অ্যান্ড দ্য বার্নিং ইন আর্মস অ্যান্ড দ্য লেগস, আমাদের পেরিফেরি বা সেখানকার যে নার্ভ রয়েছে তারা এফেক্টেড হচ্ছে, হ্যান্ড এবং ফিটের, সেখানে একটা জ্বালা ভাব, একটা ছুঁচ ফোটানোর মতন একটা সেন্সেশন, ঝিমঝিমে অসারতা ভাব, এগুলো লক্ষ্য করা যায়। এছাড়াও শর্ট টার্ম মেমোরি ইস্যুস এখানে লক্ষ্য করা যাচ্ছে। রিস্ক ফ্যাক্টরস অফ থিয়ামিন ডেফিসিয়েন্সি, প্রথমেই বলেছে অ্যালকোহলিজম ইম্পেয়ার্স অ্যাবজর্পশন অ্যান্ড দ্য স্টোরেজ। ক্রনিক অ্যালকোহলিজম কি করে থাকে, আমাদের বডিতে সঠিকভাবে নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন হতে দেয় না এবং তাকে স্টোরেজও করতে দেয় না। এছাড়াও পুয়ার ডায়েট, লো ইন দ্য হোল গ্রেইনস, মিট অ্যান্ড দ্য লেগিউমস, এটা কি করে থাকে, অবশ্যই ভিটামিন B1-এর ডেফিসিয়েন্সি কজ করছে আমাদের বডিতে। নেক্সট, ক্রনিক ইলনেসেস লাইক এইডস, ক্যান্সার, এরাও কি করছে, আমাদের বডিতে নিউট্রিয়েন্টের সঠিক অ্যাবজর্পশন হতে দিচ্ছে না, যার ফলে থিয়ামিনের ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যেতে পারে। প্রেগনেন্সি অ্যান্ড ব্রেস্ট ফিডিং, এই সময় যেহেতু ডিমান্ড বেড়ে যাচ্ছে, বডির অনেক বেশি থিয়ামিনের দরকার হয়, কিন্তু সেই মোমেন্টে যেই ডিমান্ড অনুযায়ী যদি আমরা সাপ্লাই না দিতে পারি, তাহলে সেই মোমেন্টেও কিন্তু ডেফিসিয়েন্সি হতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার্স এর হলে কি হয়, সঠিক যে ভিল্লি রয়েছে বা আমাদের স্মল ইন্টেস্টিনাল যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি রয়েছে সেটা অ্যাফেক্টেড হয়, যার ফলে কিন্তু ডেফিসিয়েন্সি হতে পারে থিয়ামিনের। এছাড়াও এক্সেসিভ ভমিটিং, ডায়রিয়া, এগুলোও কিন্তু অ্যাবজর্পশনকে বাধা দিতে পারে থিয়ামিনের, যার ফলে ডেফিসিয়েন্সি অকার হতে পারে। প্রিভেনশন অফ ভিটামিন B1 or thiamine deficiency diseases, থায়ামিন অথবা ভিটামিন B1 থেকে যে সমস্ত অভাবজনিত রোগ বা লক্ষণগুলো লক্ষ্য করা যাচ্ছে, সেগুলোকে আমরা কি করে প্রতিরোধ করতে পারি বা তার প্রিভেনশন মেথডস। প্রথমে বলেছে কনজিউম আ থিয়ামিন রিচ ডায়েট, আমরা থিয়ামিন রিচ ডায়েট ইনক্লুড করতে পারি। তার মধ্যে কি কি ফুড আমরা নেব, দেখো, হোল গ্রেনস মানে ব্রাউন রাইস, হোল হুইট, ওটস, লেগিউমস যার মধ্যে রয়েছে লেন্টিলস, বিনস, পিস, নাটস অ্যান্ড দ্য সিডস যেরকম সানফ্লাওয়ার সিডস, ফ্ল্যাক্স সিডস, মিট অ্যান্ড দ্য ফিশ, ডেয়ারি অ্যান্ড দ্য এগস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ফর্টিফাইড ফুডস, এই সমস্ত কিছু যদি আমরা ইনক্লুড করি ডায়েটে, তাহলে আমরা অনেকটাই থিয়ামিনের ডেফিসিয়েন্সি বা ডিসঅর্ডার্সগুলো বা সিমটমসগুলোকে ইজিলি আমরা প্রিভেন্ট করতে পারবো। নেক্সট, অ্যাভয়েড এক্সেসিভ অ্যালকোহল কনজামশন। অনেকে কি করে থাকে, সঠিক ডায়েট নেওয়া সত্ত্বেও এক্সেসিভ অ্যামাউন্টে অ্যালকোহলকে ইনটেক করতে থাকে। সে অ্যালকোহল কি করে, বলছে অ্যালকোহল ইন্টারফিয়ার্স উইথ থায়ামিন অ্যাবজর্পশন অ্যান্ড দ্য স্টোরেজ, মানে তুমি যতই ডায়েটে ইনটেক করো না কেন, ওই এক্সেসিভ অ্যালকোহল কনজামশনের জন্য সেটা কি হচ্ছে না, বডিতে সঠিকভাবে অ্যাবজর্বও হচ্ছে না, স্টোরও হচ্ছে না এবং ইউটিলাইজও হচ্ছে না, যেখান থেকে আমাদের ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হতে পারে। লিমিট অ্যালকোহল ইনটেক or ensure proper supplementation if alcohol consumption is high, যদি কেউ খুব কনজিউম করে থাকে তাহলে সেটাকে কমাতে হবে এবং প্রপার সাপ্লিমেন্টেশন নিতে হবে, তবেই এই ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্সগুলোকে প্রিভেন্ট করা সম্ভব। কাদের ক্ষেত্রে, যারা ক্রনিক অ্যালকোহলিজমে আক্রান্ত রয়েছে তাদের ক্ষেত্রে। নেক্সট বলেছে মেনটেন আ ব্যালেন্স ডায়েট, বলছে অ্যাভয়েড হাইলি প্রসেসড ফুডস অ্যাজ রিফাইনিং গ্রেনস রিমুভস থিয়ামিন। আমাদের কি করতে হবে, হাইলি প্রসেসিং বা প্রসেস যে সমস্ত ফুড রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। কেন, কারণ আমরা যখন এক্সেসিভ অ্যামাউন্টে প্রসেসিং করি তখন কি হয় যে বাইরের যে ফাইবার বা যে ব্র্যান্ডটা থেকে থেকে বা লেয়ারটা থেকে থেকে ফুডের ওপর, সেটা আমরা অলরেডি রিমুভ করে দিচ্ছি, যার ফলে সেইখানে থাকা যে ভিটামিন B1 বা থায়ামিন সেটা বেরিয়ে যাচ্ছে, তাহলে অটোমেটিক্যালি সেই ফুডের মধ্যে থায়ামিনের কন্টেন্ট কমে যায় এবং সেটা যদি কন্টিনিউ আমরা কনজিউম করতে থাকি এরকম ধরনের ফুড, তাহলে অবভিয়াসলি আমাদের বডিতে কিন্তু ডেফিসিয়েন্সি হতে পারে। তাহলে সেই বদলে আমরা হোল গ্রেনসকে চুজ করে নিতে পারি এবং সেগুলোকে ইনক্লুড করতে পারি আমাদের ডায়েটে। নেক্সট,
থিয়ামিন সাপ্লিমেন্টেশন ইফ নেসেসারি, যদি প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাপ্লিমেন্টেশন নিতে হতে পারে। বলছে প্রেগনেন্ট অ্যান্ড ব্রেস্টফিডিং উইমেন মে রিকোয়ার হায়ার থিয়ামিন ইনটেক। তাহলে প্রেগনেন্ট অথবা ব্রেস্টফিডিং যদি উইমেন থেকে থাকে তাদের অবশ্যই থিয়ামিনের ইনটেককে ইনক্রিজ করতে হবে। কেন? যেহেতু সেখানে ডিমান্ড বাড়ছে। পিপল উইথ ক্রনিক ইলনেসেস, স্পেশালি দেখো অ্যালকোহলিজম অর ম্যালঅ্যাবজর্পশন ডিসঅর্ডার্স শুড কনসাল্ট আ ডক্টর ফর সাপ্লিমেন্টস। তাহলে সেক্ষেত্রে তাদের যেহেতু অ্যাবজর্পশন হচ্ছে না, তাহলে তারা শুধুমাত্র ডায়েটের ওপর রিলাই করতে পারে না, তাদেরকে অবশ্যই কি করতে হবে? সাপ্লিমেন্ট ইনটেক করতে হবে। নেক্সট, ইন্ট্রাভেনাস থায়ামিন মে বি রিকোয়ার্ড ফর দোজ অ্যাট রিস্ক অফ দ্য সিভিয়ার ডেফিসিয়েন্সি। সিভিয়ার যদি ডেফিসিয়েন্সি হয় এবং সেক্ষেত্রে আমরা ইন্ট্রাভেনাসলিও কিন্তু থিয়ামিন প্রডিউস করে থাকি। স্পেশালি যারা ডক্টর থেকে থাকেন বা যারা ডায়েটিশিয়ান হয়ে থাকেন তারা প্রেসক্রাইব করছেন এরকম ধরনের থিয়ামিন সাপ্লিমেন্টেশন। নেক্সট, ট্রিট আন্ডারলাইং হেলথ কন্ডিশনস, মানে কিছু হেলথ কন্ডিশনস যদি অ্যারাইজ হয়ে থাকে যেখানে ভিটামিনের অ্যাবজর্পশন, স্পেশালি B1 এর অ্যাবজর্পশন যদি সঠিকভাবে না হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই কন্ডিশনগুলোকে ট্রিট করতে হবে। বলেছে ম্যানেজ কন্ডিশনস লাইক ডায়াবেটিস, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার্স অ্যান্ড ক্রনিক কন্ডিশনস দ্যাট মে ইম্পেয়ার থিয়ামিন অ্যাবজর্পশন। মানে ডায়াবেটিস কন্ডিশন বলো, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার্স বলো, বা কোনো ক্রনিক ইনফেকশন যেটা থিয়ামিনের অ্যাবজর্পশনকে বাধা দেয়, সেই কন্ডিশনগুলোকে ট্রিট করে নিতে হবে। নেক্সট, ইফ আন্ডারগোয়িং লং টার্ম ডাইউরেটিক থেরাপি কনসিডার থিয়ামিন সাপ্লিমেন্টেশন সিন্স ডাইউরেটিক্স ইনক্রিজ থিয়ামিন লস থ্রু ইউরিন। মানে থিয়ামিন এক্সেস অ্যামাউন্টে লস হয়ে যায় কাদের ক্ষেত্রে? যারা এরকম ডাইউরেটিক থেরাপি নিয়ে থাকে। কেন? কারণ এই ডাইউরেটিক থেরাপি নিলে কি হয়? আমাদের ইউরিনের থ্রু দিয়ে প্রচুর পরিমাণে ভিটামিন লস হতে থাকে। তাহলে সেটাকে প্রিভেন্ট করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে? কিছু সাজেশন নিতে হবে, সেই কন্ডিশনটাকে সঠিকভাবে ট্রিট করতে হবে, সাপ্লিমেন্টেশন নিতে হবে, ডায়েটের দিকে খেয়াল রাখতে হবে। অতএব এইভাবে আমরা ভিটামিন B1 এর সমস্ত রকম ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার বা সিমটমগুলোকে কি করতে পারবো? কমপ্লিটলি প্রিভেন্ট করতে পারবো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।